আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমাদের জেএসসি একাদশ অধ্যায় আলো অধ্যায়ে আজকে এই ক্লাসটার মাধ্যমে আমি সম্পূর্ণ এই অধ্যায়ে যা কিছু আছে সব কিছু জানার চেষ্টা করব। তোমরা ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ সব কিছুই দেখো, তাহলে তোমাদের বেসিকটা আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এবং জেএসসি পরীক্ষা তোমরা সুন্দর মতো বিষয়গুলো আনসার করতে পারবা। আর তোমাদের কথা বলি, তোমরা যদি মনে করো স্যার কঠিন, আসলে কঠিন বলতে কোনো কিছুই নেই। যতদিন তুমি একটা জিনিসকে ভালো লাগাতে পারবা না ততদিন পর্যন্ত এই জিনিসটা তোমাদের কাছে কখনোই ভালো লাগবে না। জিনিসটাকে অবশ্যই তোমাকে ভালো লাগাতে হবে, ঠিক আছে? জিনিসটা ভালো লাগলেই দেখবা যে তুমি জিনিসটাকে খুব সহজে মনে রাখতে পারতেছো, আদারওয়াইজ কখনোই সম্ভব না। তো যে কোনোভাবেই তোমাকে কী করতে হবে, ভালো লাগাইতেই হবে। আর যদি বলে স্যার বুঝি না, তার সাহায্য সেই জন্য আরেক ব্যবস্থা, ঠিক আছে? তবে তোমাদেরকে যেটা কি মনে রাখতে হলে শিখতে পারবে, হাজারবার শিখতে হবে, কিন্তু মনে থাকবে না। মনে থাকবে কারণ হচ্ছে ভালো লাগাতে হবে। আচ্ছা, যাই হোক, অধ্যায়ের নাম যেহেতু আলো, আলোকেই আমরা জানি আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি জায়গায়, তাই হচ্ছে আলো। আমরা জানি আমাদের নিজস্ব চোখের কোনো নিজস্ব আলো নেই। কোনো বস্তু এসে যদি আলো যদি আসে আমাদের চোখে যদি পড়ে, তখন আমরা একটা জিনিসকে কী করতে পারবো, দেখতে পারবো। কোনো জিনিস থেকে আলো এসে সরাসরি পড়লে আমরা দেখি না, সেক্ষেত্রে আলোর কিছু ঘটনা ঘটে। আলোর প্রতিফলন ঘটে, আলোর প্রতিসরণ ঘটে, আলোর ক্ষেত্রে শোষণ ঘটে, আলোর ক্ষেত্রে সমাবর্তন ঘটে, অপবর্তন ঘটে। আমরা এই অধ্যায়ে শুধুমাত্র প্রতিসরণ নিয়ে জানবো। প্রতিসরণের জন্য মনে করলাম পুকুরের তলদেশে একটা মাছ আছে, এটা একটা মাছ। পুকুরের তলদেশে মনে করলাম একটা কি আছে, মাছ আছে, এটা মনে করলাম একটা মাছ, ঠিক আছে? এখানে সূর্যের আলো এসে মাছটার উপর যদি পড়ে, সূর্যের আলো এসে মাছটার উপর পড়ছে। এখন এখানে আমি চোখ দিয়ে দেখতেছি, ভালো করে দেখো। এখন এই মাছটার যদি আলো যদি এসে আমার চোখে যদি পড়ে, কেবলই আমি মাছটা কি করতে পারবো, দেখতে পারবো, ঠিক আছে? সূর্যের আলো এসে পড়তে হবে এবং এখান থেকে আমার এখানে যেতে হবে, আমার চোখে যেতে হবে। চোখে গেলে আমি দেখব, ঠিক আছে? এই যে এই তলটা, এই তলটাকে বলা হয় বিভেদ তল। তার মানে পানি এবং বায়ুকে যে জিনিসটা আলাদা করে রাখছে, অথবা কাঁচ এবং বায়ু যে কোনো দুটো মাধ্যম, একটা ঘন মাধ্যম একটা হালকা মাধ্যম। পানি জানি আমরা ঘন মাধ্যম, আর বায়ু হচ্ছে হালকা মাধ্যম। এই যে মাধ্যমের যে তলটা, উপরে যে স্তরটা, সেটা হচ্ছে কি বিভেদ তল। যেমন আমি যদি বলি ভালো করে যদি তাকে, এই যে উপরে লেয়ার যেটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে বিভেদ তল। দেখা যাচ্ছে পানির একটা লেয়ার দেখা যাচ্ছে না উপরে, যেটা নড়তেছে, সেটাকে কি বলবো, আমি বিভেদ তল বলবো। তাইলে এই জিনিসটা হচ্ছে বিভেদ তল। আমি আরেকটু দেখাই। এবার আসো, এইটাকে আমি কি বললাম, এটাকে বললাম আমি বিভেদ তল, ঠিক আছে? এখন বিভেদ তলের উপর আমি একটা লম্ব আঁকলাম। বিভেদ তলের উপর আমি এটা কি আঁকছি, লম্ব আঁকছি। এটাকে বলা হয় অভিলম্ব। এখন আলো প্রতিসরণ কাকে বলা হবে? কোনো একটি আলো বা রশ্মি, কোনো একটা আলো রশ্মি তির্যকভাবে আপতিত হয়ে এক ঘন স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে, ঠিক আছে? এক ঘন স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময়, দেখো এটা কিন্তু সোজাসুজি যদি আঁকি যদি দিই, আমার এঁকে যাওয়ার কথা, ঠিক এই বরাবর চলে যাওয়ার কথা, ঠিক আছে? কিন্তু এটা এই বরাবর না গিয়ে কি হয়, হয়তোবা এটা এদিক দিয়ে আসে, নতুবা এটা এদিক দিয়েও যেতে পারে, যে কোনো একদিকে যেতে পারে, ঠিক আছে? হয়তোবা এই আলো রশ্মিটা এটা কিন্তু সোজাসুজি হচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল রশ্মিটা, কিন্তু এদিকে না গিয়ে কি হয়ে যায়, দেখো দিকটা কি করে পরিবর্তন করে। কথা বুঝে গেছে? তার এই গতিপথের কি করতে পরিবর্তন করতেছে, সোজাসুজি না গিয়ে সে হয়তো এদিকে চলে আসতেছে, নতুবা ওইদিকে চলে যাচ্ছে। এই যে এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। এখন আমার জানা দরকার কখন কাছে আসবে, কখন দূরে সরে যাবে, কখন অবিলম্বে দেখো কাছে আসতেছে, আর কখন অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এটা কিন্তু কাছে চলে আসছে, দেখো হওয়ার কথা ছিল, এটা ছিল অরিজিনালটা, ঠিক আছে? কিন্তু অরিজিনাল এখানে আরও কাছে চলে আসছে। কখন কাছে চলে যাবে, কখন দূরে সরে যাবে, সেটা আমার জানা দরকার। তার আগে আমি শিখব যেটা আপতিত হয়েছে, এটা হতো আপতিত রশ্মি। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে বলা হবে আপতন কোণ। আবার আসো, এটা প্রতিষ্ঠিত রশ্মি বা এটা প্রতিষ্ঠিত রশ্মি, যে কোনো একটা প্রতিষ্ঠিত রশ্মি, যেকে ধরি না কেন, এগুলোকে কি বলা হবে, প্রতিষ্ঠিত রশ্মি। দুটোটা প্রতিষ্ঠিত রশ্মি, যে কোনো একটা হবে আর কি, ঠিক আছে? এখন এখানে একটা কোণ তৈরি করছে না, বা এখানে একটা কোণ তৈরি করছে, যে কোনো এক জায়গায় একটা কোণ তৈরি করছে, এই কোণটাকে বলা হয় প্রতিষ্ঠিত রশ্মি। অবিলম্বের সাথে, প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করা হয়
যে কোণ তৈরি করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ বলে, ঠিক আছে। এবং এই ঘটনাটাকে বলা হবে আলোর প্রতিসরণ বলা হবে। এখন দেখো কখন দূরে সরে যাবে, কখন কাছে চলে আসবে সেটা আমার বিষয় দরকার। আমি একটা চিত্র আঁকি, আর একটা চিত্র আঁকলাম ঠিক এই জায়গায়, ভালো করে দেখো। আমি কি বললাম, হয়তো বা কাছে চলে আসতে পারে, নতুবা দূরে সরে যেতে পারে। রশ্মিটা আঁকলাম, এটা কি রশ্মি? আপতিত রশ্মি, ঠিক আছে। এটা সোজা এখান দিয়ে চলে যাওয়ার কথা, সেইখান দিয়ে চলে না গিয়ে সে অবিলম্বের কাছে চলে আসছে, তাই তো। দেখতে বোঝাচ্ছে এই কোণটা বড়, এই কোণটা ছোট, ঠিক আছে। তাহলে এই কোণটাকে আমি মনে করলাম আই, এই কোণটাকে মনে করলাম আর। দ্যাট মিনস আমার আপতন কোণটা হচ্ছে আই, প্রতিষ্ঠিত কোণটা কি আর। দ্যাট মিনস আমি বলতে পারবো আমি আপতন কোণটাকে আই দ্বারা প্রকাশ করব এবং প্রতিসরণ কোণকে আর দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। এখন দেখো তাহলে বলতে পারবো যে এখানে হচ্ছে হালকা মাধ্যম আর এটা হচ্ছে কি মাধ্যম? ঘন মাধ্যম। তার মানে কি দাঁড়াচ্ছে, আলোর রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে তির্যকভাবে আপতিত হবে তখন সে অবিলম্বের কাছে চলে আসবে, এটাকে বলা হয় অভিলম্ব। অভিলম্বের কোথায় চলে আসবে? কাছে চলে আসবে। সেই ক্ষেত্রে আপতন কোণের মান প্রতিসরণ কোণের মান থেকে কি হবে? বড় হবে। এখন ঘটনা উল্টা যদি হইতো, মনে করলাম এটা হচ্ছে ঘন মাধ্যম, আমার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হচ্ছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, তাহলে তখন কি হবে? আমার রশ্মিটা যাওয়ার কথা ছিল ঠিক এ বরাবর, কিন্তু সে বরাবর না গিয়ে আরও দূরে সরে গেছে, ঠিক আছে। দ্যাট মিনস এটা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণকে আমি কী দ্বারা প্রকাশ করে বলছি? আর দ্বারা। এবং আপতন কোণকে কী দ্বারা প্রকাশ করে বলছি? আই দ্বারা। দ্যাট মিনস বোঝা যাচ্ছে আই ইজ গ্রেটার দেন, আই ইজ লেস দেন আর। দ্যাট মিনস দুটো জিনিস আমি শিখলাম, একটা হচ্ছে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আপতিত হবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে, আর যখন ঘন থেকে হালকাতে যখন যাবে তখন অবিলম্বের দিকে চলে আসবে। দ্যাট মিনস কী দাঁড়াচ্ছে, আমি যদি সমুদ্রের নিচে থেকে যদি উপরে কোনো পাখিকে যদি দেখি, পাখির আকার যা হবে আমি তার থেকে ছোট দেখব। কথা বুঝাইছে? কারণ পাখিটা আছে কোথায়? পাখিটা আছে হালকা মাধ্যমে, আমি আছি কোথায়? ঘন মাধ্যমে। পাখিটা থেকে আলো এসে আমার চোখে পড়বে, আমি আছি পানিতে, তার মানে, আর পাখিটা আছে হালকাতে মানে বায়ুতে, তার মানে ওর থেকে আলোর রশ্মি গিয়ে আমার চোখে যখন পড়বে জিনিসটাকে আমি ছোট দেখব, ঠিক আছে। এবার আসো পুকুরের তলদেশে একটা মাছ যদি থাকে, মনে করলাম এটা একটা মাছ, এখানে একটা মাছ আছে পুকুরের তলদেশে, ঠিক আছে। এটা একটা কী ধরলাম? মাছ ধরলাম, ঠিক আছে। এই মাছটাকে এখন কথা যদি বলি, এই মাছটা থেকে আমার চোখে এসে পড়তেছে, আমি উপর থেকে দেখতেছি, তার মানে আমি হালকা মাধ্যমে দেখতেছি। তাহলে মাছ থেকে যখন আমার চোখে এসে যখন পড়বে, দ্যাট মিনস আমার ঘন থেকে হালকাতে যাচ্ছে, তার মানে কোনটা বড় হয়ে যাচ্ছে। কোনটা বড় হওয়া মানে হচ্ছে আমি মাছটাকে কী দেখবো? আকারে বড় দেখব, ঠিক আছে। এটাই হচ্ছে আলো ঘটনা। এখন আমি একটা চিত্র দিই তোমাদেরকে, একটা ছক দিই, ছক দিলে খুব সহজেই বুঝবা। দেখো এছাড়া এখন যদি মনে করো আমি একটা কাঁচ নিলাম, ভালো করে দেখো এটা একটা কাঁচ, ঠিক আছে। আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হয়েছে, এই বড় বয়সে আপতিত হয়েছে। এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা বায়ু, এটা কাঁচ, পুরোটাই কাঁচ, আবার বায়ু, দেখ, ঠিক আছে। আলোক রশ্মি এই বড় আমি একটা অভিলম্ব টানলাম, ঠিক আছে। যেহেতু এটা কাঁচ মাধ্যম, বায়ু থেকে কাছে আসছে, তার মানে প্রতিসরণ কোণের মানে অবশ্যই কমে যাবে, কমায় ফেললাম, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আপতন কোণ আই, আর এটা কি? প্রতিসরণ কোণ আর। তাহলে এটা এসে ঠিক এই বড় এসে আবার আপতিত হবে, ঠিক আছে। আবার এই বড় একটা অভিলম্ব টানলাম, আবার বের হয়ে যাবে। যেহেতু এটা বায়ু, তাহলে এই যে রশ্মিটার কোণ যা তার থেকে কি হবে? অবশ্যই বড় হবে, ঠিক আছে। তার মানে বায়ু মাধ্যমে কোণটা বড় হবে এবং ঘন মাধ্যমে বা কাঁচ মাধ্যমে কোণটা কি হবে? ছোট হবে, ঠিক আছে। দ্যাট মিনস এই যে এটাকে বলা হয় ই, এটাকে বলা হয় নির্গত কোণ। এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ, আর এটা কি কোণ? নির্গত কোণ। তাহলে নির্গত কোণকে কি দ্বারা প্রকাশ করব? ই দ্বারা প্রকাশ করব। দ্যাট মিনস আমি কি বলতে পারবো, আমি একটা ছক যদি আঁকি, একটু ভালো করে দেখো। আলোক রশ্মি যদি হালকা থেকে ঘন মাধ্যমে যদি যায়, ঠিক আছে, হালকা মাধ্যমে আপতন কোণকে আমি বলছি আই দ্বারা প্রকাশ করব।
তার মানে আই এর মানটা বড় হবে, আর এর মানটা কি হবে, ছোট হবে। আমি বলছি হালকা মাধ্যমে কোনটা সবসময় বড় থাকবে, কোন চিহ্নটা বড়, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, ঠিক আছে। দ্যাট মিনস আপতন কোণ প্রতিসরণ কোণ থেকে বড়। চিত্রটা পাশে এঁকে ফেলবা, ঠিক চিত্রটা হবে ঠিক এরকম, এই এই এটা প্রতিসরিত, এটা হচ্ছে আপতিত, দেখতে বোঝাচ্ছে কোনটা বড় কোনটা ছোট। এবার আসো, যদি আমার ঘন থেকে হালকাতে যদি হয়, তাহলে অবশ্যই ঘনতে যেহেতু আইটা ছোট হবে, ঘনটা আইটা ছোট, আরটা কী হবে বড়, কারণ আরের মধ্যে কোনটা বড় হবে। দ্যাট মিনস চিত্রটা হবে ঠিক তার উল্টা, ঘনতে কোন ছোট, এটাতে কোন বড়। কথা বোঝা গেছে? আর কোনটা কখনো এখানে তৈরি করবে না, কোনটা তৈরি করবে সবসময় অবিলম্বের সাথে, এটা মাথায় রাখবো। কোনটা সবসময় কার সাথে তৈরি করবে, অবিলম্বের সাথে তৈরি করবে, ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, যদি হালকা থেকে ঘন আবার হালকা মাধ্যমে, তার মানে হচ্ছে দেখো বায়ু কাঁচ বায়ু এরকম হইতে পারে, বা হইতে পারে ঘন হালকা ঘন, এরকম যদি হয়, যাই হোক না কেন মনে রাখতে হবে আপতন কোণ সমান নির্গতন কোণ, এটা মাথায় রাখতেই হবে। আপতন কোণ সমান কি কোণ, নির্গতন কোণ, ঠিক আছে। এখন যেটা শিখলাম সেটা হচ্ছে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন যাবে, তখন অবিলম্বে কাছে চলে আসবে আলোক রশ্মি এবং প্রতিসরিত রশ্মি, আর যখন ঘন থেকে হালকাতে যখন যাবে তখন দূরে সরে যাবে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস, এটা বিভেদ তল, এটা হচ্ছে অবিলম্ব, এটা কি রশ্মি, এটা যেহেতু আপতিত করছে এটা হচ্ছে আপতিত রশ্মি, এটাকে বলা হয় আপতন বিন্দু। এই বিন্দুটাকে কি বলবো আমি, আপতন বিন্দু। এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, সবগুলো একই সমতলে অবস্থিত। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি চাইলে চিত্রটা এখানে দিলাম, কিছু দিলাম এখান দিয়ে টানলাম, এভাবে করা যাবে না, করতে হবে ঠিক এরকম। তার মানে সবগুলো একটা বিন্দুতেই সব কিছু এসে মিলতে হবে, কথা বুঝে গেছে। দ্যাট মিনস এরকম আমি যদি যোগ যদি দিই, গুণটাও ঠিক যোগের মধ্যে পড়তে হবে। আমি যোগ দিলাম এখানে, গুণ দিলাম এখানে, এরকম দিলে হবে না, ঠিক আছে। সমতলটা একই সমতলে কি করতে হবে, অবস্থান করতে হবে, কথা বোঝা গেছে। সবগুলো কি করতে হবে, একই সমতলে অবস্থান করতে হবে। এখন আসো, আমরা বললাম কি আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন যাবে, ভালো করে দেখো, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে কি মাধ্যম, হালকা মাধ্যম। এখান দিয়ে আপতিত করলাম, এটা এ বড় বের হয়ে গেছে, ঘন থেকে হালকাতে দূরে সরে গেছে, দেখতে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটাকে আরেকটু দূরে নিয়ে গেলাম, তাহলে আরেকটু বাঁকা হবে। এটাকে আরও একটু দূরে নিয়ে গেলাম, তাহলে নিয়ে যেতে যেতে এই কোণটা আস্তে আস্তে কী হইলো, এই বরাবর পড়লো। তার মানে হচ্ছে কি, দেখো আমি যখন রশ্মিটাকে যতই এদিকে নিব, এটা ততই নামতে থাকবে, নামতে নামতে একসময় বিভেদ তল বরাবর চলে যাবে। বিভেদ তল মানে হচ্ছে অবিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করা। অবিলম্বের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করা, 90 ডিগ্রি কোণ তৈরি করা। এখন এখানে একটা কোণ তৈরি করছে না, এই কোণটাকে বলা হবে সংকট কোণ। তাহলে সংকট কোণ কাকে বলা হবে, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে বলা হয় সংকট কোণ। তাকে কি বলা হবে, সংকট কোণ বলা হবে। আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে। দ্যাট মিনস আমার যদি আলোক রশ্মিকে আমি বাঁকাতে যদি থাকি, দেখো প্রথমে এখানে দিলাম, এই বরাবর গেছে, ঠিক আছে। এরপরটা দিলাম, দেখো আরেকটু দূরে সরে নিয়ে যাচ্ছে, আরেকটু দূর, এটার নিচে নামছে, আরেকটু দূরে নিলাম, আরও একটু নিচে নামছে। এভাবে নিতে নিতে আমি যখন দেখলাম যে আরেকটু দূরে যখন নিয়ে গেলাম, তখন দেখলাম যে এটা এ বরাবর চলে গেছে, ঠিক আছে। এই যে এই কোণটাকে বলা হয় সংকট কোণ। কেন, এই জায়গায় কত ডিগ্রি কোণ তৈরি করছে, 90 ডিগ্রি কোণ তৈরি করছে। তার মানে হচ্ছে আলোক রশ্মি তীর্যকভাবে আপতিত হলে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে হতে হবে, এটা কিন্তু শর্ত। আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে, ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে, এখানে ছিল ঘন মাধ্যম আর কি মাধ্যম ছিল, হালকা মাধ্যম। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে তীর্যকভাবে আপতিত হলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, বা আলোক রশ্মি কি বরাবর বিভেদ তল বরাবর কি হবে, প্রতিসরিত হবে, তাকে কি বলা হবে, সংকট কোণ বলা হবে। এই কোণটাকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তি কোণ বলা হয়। এই কোণটাকে বলা হবে সংকট কোণ বা ক্রান্তি কোণ। একে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। ক্রান্তি কোণ আসলে ইংলিশ হচ্ছে ক্রিটিক্যাল, ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে, এই জন্য এটা সি দ্বারা প্রকাশ করে। আর থিটা হচ্ছে কোণের মানটা, কোণটা যেহেতু অজানা, আমরা সাধারণত জানি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মনে করি আমি না যদি জানি
তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত এক্স ওয়াই জেড ধরি, এক্স ধরি, দৈর্ঘ্যকে মনে করলে আমি আসল জানি না তাহলে আসলকে পি ধরি। এখন কোণের মানটা আমি তো জানি না, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম, কাছ থেকে বায়ুতে গেলে একরকম, ঠিক আছে, ক্রান্তিকোণ একরকম, পানি থেকে বায়ুতে গেলে আরেক রকম, হীরা থেকে গেলে আরেক রকম, প্রত্যেকটার জন্য চেঞ্জ। এই জন্য ক্রান্তিকোণের যেহেতু মানটা নির্দিষ্ট না, এই জন্য আমরা থিটা সি ধরবো, ঠিক আছে। তবে একই মাধ্যমের জন্য একই রকম, তার মানে পানি থেকে বায়ুর জন্য সবসময় ক্রান্তিকোণের মান কিন্তু একই থাকবে। দ্যাট মিনস এটা হচ্ছে কি থিটা সি। কথা বুঝে গেছে? দ্যাট মিনস দেখো কি দাঁড়াচ্ছে, আমি নিচে লিখি, আশা করি দেখা যাবে। দেখো ঘন থেকে হালকা আই সমান যদি থিটা সি যদি হয়, তার মানে ক্রান্তিকোণ যদি হয়, আর সমান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এই আর সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। ক্লিয়ার? কথা বোঝা গেছে? আর সমান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এখন আমি আরেকটু দেখাই। দেখো প্রথমবার এখান থেকে যখন আপতিজন করছি তখন এই বরাবর চলে গেছে, এটা হচ্ছে 1 নাম্বার ঘটনা, ঠিক আছে। এটা কত নাম্বার ঘটনা? 1 নাম্বার ঘটনা, ঠিক আছে। এটা হচ্ছে প্রতিসরণ, এটাকে আমি কি বলবো? প্রতিসরণ বলবো, কারণ এটা ঘন থেকে কোথায় চলে গেছে? বায়ুতে চলে গেছে। ঘন থেকে কোথায় গেছে? হালকাতে চলে গেছে, ঠিক আছে, গেছে কিন্তু, তাই তো। কিন্তু আমি এটাকে আরেকটু বাঁকা করে আপতিত করার পরে দেখলাম যে কি, আরেকটু বাঁকা করে আপতিত করলাম পর দেখলাম যে এটা বিভেদ তল বরাবর চলে গেছে। তাহলে এই 2 নাম্বার ঘটনাটাকে আমি বলবো হচ্ছে কি ক্রান্তিকোণ বা সংকট কোণ বলবো। 2 নাম্বার ঘটনাকে আমি কি বলবো? ক্রান্তিকোণ বা সংকট কোণ বলবো। এখন আমি যদি আরেকটু দূরে যদি নিয়ে যদি যাই রশ্মিটাকে, মানে এইভাবে থেকে আরেকটু দিলাম, আরেকটু দিলাম, এবার এইভাবে দিলাম, আলোটা এইভাবে মারলাম, তখন দেখা যাবে কি আলোর রশ্মিটা ওখানে আর যায় না, সে আবার আগের মাধ্যমে ফিরে আসছে। দ্যাট মিনস সে ওখানে না গিয়ে ঠিক এভাবে আবার আগের মাধ্যমে ফিরে আসছে। এটাকে বলা হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটাকে কি বলা হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হবে, ঠিক আছে। এটাকে কি বলা হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হবে। দ্যাট মিনস যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত যদি হয়, ভালো করে দেখো, যদি আয়ের মান যদি থিটা সি থেকে বড় যদি হয়, দেখো আয়ের এটা ছিল থিটা সি, তাই তো। এখন এখানে আরো বড় হয়ে গেছে না? আরো কি হয়েছে? বড় হয়েছে, আগের তুলনায় বড় হয়েছে। আগের তুলনায় বড় যদি হয় তখন হবে কি? তখন হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তখন কি হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, ঠিক আছে। আর এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো সংকট কোণ বা ক্রান্তিকোণ বলবো আমরা। কথা বোঝা গেছে? সংকট কোণ বা ক্রান্তিকোণ বলবো, নিশ্চয় আমরা বুঝতে পারছি। আমরা আরেকটু উদাহরণ দিয়ে যদি দেখি, আমরা একটু ভালো করে দেখো। এটা আপতিত হয়েছে, এটা আপতিত রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে। মনে রাখবা ক্রান্তিকোণ এবং সংকট কোণের শর্তই হচ্ছে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে হতে হবে। হালকা থেকে ঘনতে কখনো ক্রান্তিকোণ বা সংকট কোণ হবে না। ঘন থেকে হালকা, হালকা থেকে ঘনতে কখনো ক্রান্তিকোণ বা সংকট কোণ হবে না, কখনোই হবে না। ক্লিয়ার? এটা মাথায় রাখবা। অবশ্যই ঘন হতে হালকাতে দূরে প্রথম শর্ত, ঠিক আছে। তাইলে আলোক রশ্মি যখন ঘন থেকে হালকাতে আপতিজন হবে, তখন দেখলাম যে এই রশ্মি ঠিক এই বরাবর বেরিয়ে গেছে। তাহলে এইটাকে আমি কি বলবো? ভালো করে চিন্তা করো তো, এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো সংকট কোণ বা ক্রান্তিকোণ। এই জিনিসটাকে আমি বলবো সংকট কোণ বা ক্রান্তিকোণ আমি বলবো, কেন? বিভেদ তল বরাবর চলে গেছে, ঠিক আছে। এই কোণটাকে আমি বলবো সংকট কোণ বা ক্রান্তিকোণ। আমি যদি নাম যদি দিই, এটাকে মনে করলাম এ ও এম দিলাম, এটাকে ও দিলাম, ঠিক আছে। এটাকে আমি যদি পি পি প্রাইম যদি দিই, দ্যাট মিনস এম প্রাইম ও পি প্রাইম, এই জিনিসটা কোণটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ক্লিয়ার? এখন কথা হচ্ছে রশ্মিটাকে আমি যদি আরেকটু দূর থেকে যদি পাঠাই, রশ্মিটাকে যদি আমি অবিলম্ব থেকে দূরে সরাই যদি দিই,
আমি আরেকটু দূরে সরাই দিলাম, সেই ক্ষেত্রে কি ঘটবে সেটা আমার জানা দরকার। ঠিক আছে, সেই ক্ষেত্রে দূরে সরাই দিলে মনে রাখবা এবার কি ঘটছে বলো তো, মাধ্যম তো আর ওই মাধ্যমে যায় নাই, একই মাধ্যমে চলে আসছে, ঘন থেকে হালকাতে না গিয়ে আবার ঘন মাধ্যমে চলে আসছে, সেটাকে বলবো আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আশা করি বুঝতে পারছো তোমরা। আমি আবার বলি, যদি দূরে সরিয়ে যদি নিয়ে যদি যাই, অবিলম্ব থেকে আমি দূরে সরাই নিয়ে গেলাম, আগে ছিল এখানে অবিলম্ব থেকে এখানে ছিল, এখন অবিলম্ব থেকে আরও দূরে সরাই নিয়ে গেছি, ঠিক আছে, তখন কি করবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। যদি আমি আপতিত রশ্মিটাকে যদি অবিলম্বের আরও কাছে যদি নিয়ে যদি আসি, তাহলে কি ঘটবে, তাহলে ঘটবে প্রতিসরণ। তার মানে ক্রান্তি কোণের জন্য আমি যদি অবিলম্বের কাছে যদি নিয়ে যদি আসি, ঘটবে প্রতিসরণ, এবং দূরে সরিয়ে নিয়ে যদি যাই, তখন ঘটবে আমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই জিনিসগুলো বুঝতে আশা করি তোমাদের কারো কোনো সমস্যা নেই, খুব ভালো করে বুঝতে পারছো আমি আশা করি। আর যদি না বুঝো অবশ্যই বারবার করে দেখবা, রিভিশন দেবা। আমি এখনও বলি প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, তোমাদের প্র্যাকটিস না যদি থাকে তোমরা ভালো করতে পারবে না, ঠিক আছে। আর ভয় ভীতি এগুলো যদি পাও, জীবনও হবে না। ফার্স্টে মনে রাখবা কনফিডেন্স দরকার, আমার দ্বারা হবে না এই জিনিসটা মনে যদি করে জীবনও পারবে না। আগে নিজের থেকে নিজে কনফিডেন্স পাইতে হবে, আমি পারবো না কেন, ঠিক আছে। আমি যদি আগে থেকে যদি মনে রাখি না আমি চাপতে আমার দ্বারা হবে না, হাজার চেষ্টা করলে তুমি পারবে না। তোমার কঠিনতা, তোমার যে ভয়, সেটা কখনোই দূর করা সম্ভব হবে না। তাহলে আমরা শিখলাম আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ নিয়মও শিখলাম, এরপর শিখলাম বাস্তব প্রয়োগ। আমি শেখাই, দেখো বাস্তব প্রয়োগটা কি, এই যে পানি, এটা হচ্ছে ঘন মাধ্যম, আর উপরে যে অংশটা খালি সেটা হচ্ছে কি মাধ্যম, হালকা মাধ্যম। এখন আমি যদি একটা পেন্সিলকে যদি ডুবাই, দেখো পেন্সিলটাকে বাঁকা দেখা যাচ্ছে প্লাস মোটাও দেখা যাচ্ছে, দেখছো বাঁকা দেখা যায় যে, আশা করি তোমরা দেখতেছো। আমি একটু ভালো করে দেখাই, ধরো দেখা যাচ্ছে একটু বাঁকা এবং মোটা, এত কিন্তু মোটা না পেন্সিলটা, দেখছো কত মোটা দেখা যায় এখানে। শুধু পেন্সিলটা মোটা না, শুধু বাঁকাও দেখা যাচ্ছে। বাঁকা দেখা যাওয়ার পেছনের কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। কথা বোঝা গেছে? কারণ আলোর রশ্মি যখন ঘন মাধ্যম থেকে, পেন্সিল থেকে আলো এসে আমার চোখে পড়তেছে, পেন্সিলটা আছে কিসে, পেন্সিল আছে ঘন মাধ্যমে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আসে তখন কোণের মানটা কী হয়ে যায়, বড় হয়ে যায়, ফলে আমি জিনিসটাকে কি দেখি, মোটা দেখি। শুধু তাই না, এই যে একটা কয়েন, 2 টাকার একটা কয়েন দেখা যাচ্ছে, এটা কত ছোট দেখো। এখন আমি পানির মধ্যে ছেড়ে যদি দিই, শুধু দেখবা যে কয়েনটাকে মোটা দেখা যাচ্ছে। তোমরা দেখতেছো কিনা আমি জানি না, দেখো আসলে আলো রিফ্লেকশনটা বেশি হচ্ছে, আসলে কতটুকু তোমরা দেখতে যাই না, তোমার বাসাটা পরীক্ষা করে দেখতে পারো, কয়েনটাকে মোটা দেখাবে, ঠিক আছে, কয়েনটাকে মোটা দেখা যাবে। শুধু তাই না, তোমাদেরকে আমি উপর থেকে দেখাতে পারলে সুবিধা হইতো, একটু চেষ্টা করে উপর থেকে দেখানো যায় কি না, দাঁড়াও। দেখছো কয়েনটাকে মনে হচ্ছে না উপর দিকে উঠে আসছে, তোমরা দেখতেছো কিনা আমি জানি না, আমি আর একটু স্পষ্ট করার চেষ্টা করি। কয়েনটাকে মনে হচ্ছে না উপর দিকে উঠে আসার চেষ্টা করছে, এই দেখো কয়েনটা মনে হচ্ছে না, এই দেখো দেখা যাচ্ছে, দেখছো কয়েনটাকে মনে হচ্ছে না উপর দিকে উঠে আসছে, কয়েনটাকে আসলে এত উপরে, কয়েনটাকে একটু তলদেশে, এই দেখো কয়েনটা, ঠিক আছে। এটার পিছনে কারণ হচ্ছে কি, আলোর প্রতিসরণ। কথা বোঝা গেছে? এই পিছনেটা কারণটা হচ্ছে আলোর প্রতিসরণ বলা হয়। একটু অথবা পুকুরে পাড়ের মধ্যে একটা মাছ ধরা কষ্টকর, কেন, মাছ থেকে আলো রশ্মি এসে যখন আমার চোখে যখন পড়ে, আমি একটু দেখাই তোমাদের, আশা করি আর একটু ক্লিয়ার হবে। আমি মাছটা দেখাই একদম ক্লিয়ারলি, অথবা কয়নাটা দেখাই আমি। এটা হচ্ছে পানি, এই পানিটাকে বলা হয় বিভেদ তল। পানিটাকে কি বলা হয়, বিভেদ তল। এইখানে মনে করলাম পাত্রের তলে একটা কি আছে, কয়েন আছে, এটা হচ্ছে কয়েন, আমি চোখ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আলোর রশ্মি এই কয়েনের থেকে কোথায় গিয়ে পড়তেছে, আমার চোখে গিয়ে পড়তেছে, ঠিক আছে। চোখে গিয়ে পড়তেছে যখন, আমি এটা কয়েনটাকে দেখার কথা ঠিক এই বরাবর, কিন্তু কয়েনটাকে আমি দেখি ঠিক এই জায়গায়, ঠিক আছে। কয়েনটাকে আমি দেখি কোন জায়গায়, ঠিক এই জায়গায় আমি দেখি, কেন, এই বরাবর দেখি আমরা, ঠিক আছে। একটু উপর দেখা যায় এবং একটু বাঁকা দেখা যায়, ক্লিয়ার। এই জিনিসটা মূল কারণ হচ্ছে কি, আলোর প্রতিসরণ বলে। এই জিনিসটার মূল কারণটা কি, এই জিনিসটার মূল কারণটা হচ্ছে কি, আলোর প্রতিসরণ। আমার চিত্রটা আসলে এরকম না,
মনে করলাম এটা কয়েন, ভালো করে দেখো, এখান থেকে এসে আমার কোথায় যাচ্ছে, আমার চোখে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু কয়েনটাকে আমি দেখি ঠিক এই বরাবর, কথা বুঝে গেছে। কয়েনটাকে আমি দেখবো কোন বরাবর, এই বরাবর, কিন্তু কয়েনটা থাকে কোন বরাবর, এই বরাবর। এটার পিছনে কারণ হচ্ছে কি আলোর প্রতিসরণ। তোমাদের পরীক্ষাতে আসবে, তোমরা লিখবা পানির মধ্যে যখন একটা কয়েন যখন থাকে, কয়েনটাকে উপরে এবং বড় দেখা যায়, একমাত্র কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। আমরা জানি আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত যখন হবে, তখন বিভেদ তলে তার গতিপথের দিক পরিবর্তন করে এবং জিনিসটা আপতিত কোণের মান ছোট হয়ে যায়, বড় হয়ে যায়, ফলে জিনিসটাকে একটু বড় দেখায় এবং মোটা দেখায় এবং উপরে উঠে আসছে বলে মনে হয়। তার সম্পূর্ণ কারণটাই হচ্ছে কি আলোর প্রতিফলন। আশা করি বুঝতে পারছো। ঠিক সেমভাবে পুকুর পাড়ে আছে তোমাদের বইতে, পুকুর পাড়েরটা পেন্সিল বাঁকা দেখা যায় কেন, কিংবা মাছ ধরা, পুকুরে মাছ ধরা কঠিন কেন, কিংবা পুকুর পাড়ের মধ্যে বর্ষাকালে স্বচ্ছ পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেন। কারণ সেম কথা, পুকুরের পাড়টা এখানে যদি থাকে, আলোর প্রতিসরণের কারণে পুকুরের পাড়টা একটু উপরের দিকে মনে হয়, আমার মনে হয় এই জায়গায়, কিন্তু থাকে কোন জায়গায়, এই জায়গায়। পরে পাড়া দিলে ধপাস করে নিচের দিকে পড়ে যেতে হয়, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের সেন্স অফ হিউমার তখন কাজ করে না কতটুকু নিচে, তখন পাড়া দিলে আমরা ওই জায়গার মানে ব্যালেন্স, ওই জায়গায় ব্যালেন্স পাড়া দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু ব্যালেন্সটা ছেড়ে দিলে আমরা পড়ে যাই, কথা বুঝেছি, এই জন্যই পড়ে যাওয়া হয়। এটাই গেল বাস্তব উদাহরণ। এরপরে আসো অপটিক্যাল ফাইবার এবং ম্যাগনিফাইং গ্লাস। অপটিক্যাল ফাইবার সম্পর্কে আসলে আমরা এই কি বলে আইসিটি প্র্যাকটিক্যাল বইয়ের মধ্যে পড়ছি। অপটিক্যাল ফাইবার হচ্ছে একদম সরু এবং স্বচ্ছ কাচের একটা নল, যেখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আলো কী করবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করবে। দ্যাট মিনস আমি যদি একটা আলোর প্রশ্নে যদি একটা অপটিক্যাল ফাইবারের ভিতরে যদি ঢুকিয়ে যদি দিতে পারি, এটা একটা অপটিক্যাল ফাইবার মনে করলাম, এটার মধ্য দিয়ে আলো প্রশ্ন আমি ঢুকাই যদি দিতে পারি একবার, তাহলে সেটা এরকম করে যেতেই থাকবে, ততক্ষণ পর্যন্ত যেতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হয়। কথা বলি, যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কী হয়ে থাকবে, আলোর প্রতিসরণ চলতে থাকবে। এই পদ্ধতি ব্যবহার করে আসলে আমাদের যে টেলিযোগাযোগ ব্যবস্থা কিংবা অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা যে ওই অ্যান্ডোস্কোপি করি, সেখানে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়, টেলিমেডিসিন অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়, ঠিক আছে। সাবমেরিন ক্যাবেলের মধ্যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। আর ম্যাগনিফাইং গ্লাস তো আমরা সবাই চিনি, ম্যাগনিফাইং গ্লাসের কাজ হচ্ছে ছোটো লেখাকে বড় দেখানো, ঠিক আছে। আর তোমাদের বইতে কী আছে আমি একটু দেখি। অপটিক্যাল ফাইবার এই যে সমস্ত বস্তুকে আমরা ক্লিয়ারলি দেখতে পাই না, সেই সমস্ত বস্তুকে আসলে ক্লিয়ার দেখার জন্য আমরা অপটিক্যাল ফাইবার ব্যবহার করে থাকি। অপটিক্যাল ফাইবারের কাজ হচ্ছে ছোট একটা বস্তু বিম্বকে বড় করে দেখানোই হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের কাজ, দুঃখিত। এবার আসে চক্ষু বা লেন্স। চোখ কাকে বলে, ঠিক আছে, চোখের কী কী অংশ আছে একটু ভালো করে দেখো। আমাদের চোখ, এই যে চোখটা যেটার মধ্যে থাকে সেটাকে বলা হয় অক্ষিগোলক। সেটাকে কি বলা হবে, অক্ষিগোলক বলা হবে। এই যে চোখেরটা যেটার মধ্যে থাকে, যে কঠোর, ঠিক আছে, যার কারণে আমার চোখটা চারিদিকে ঘুরতে পারে, সেটাকে বলা হবে কি, অক্ষিগোলক বলা হবে। একদম বাইরের দিকে চোখেরটা খুলে যদি দেখা, বাইরের অংশ দেখা যায় সাদা বা শ্বেতমণ্ডল টাইপের, সাদা বলতে পুরোটা সাদা না, একটু অস্বচ্ছ টাইপের, সেটাকে বলা হয় শ্বেতমণ্ডল। এবং এটা হচ্ছে শ্বেতমণ্ডল। চোখকে আমি যদি স্লাইড যদি করি, ভিতরের অংশ দেখা যাবে কৃষ্ণমণ্ডল, এবং এখানে কিছু নার্ভ থাকে, যে নার্ভগুলো আমার মস্তিষ্কের মধ্যে চলে যায়, সেগুলো বলে স্নায়ু। এই স্নায়ু সাধারণত দুই ধরনের হয়, একটা হয় রড কোষ, একটা হয় কোণ কোষ, ঠিক আছে। আমরা যে অল্প আলোর মধ্যে দেখি সেটা হচ্ছে কোণ কোষের কাজ, আর বেশি আলোর মধ্যে যে দেখি সেটা হচ্ছে রড কোষের কাজ। কথা বোঝা গেছে। রড কোষের কাজ হচ্ছে অধিক আলোতে সাড়া দেওয়া, আর অল্প আলোতে সাড়া দেওয়ার কাজ হচ্ছে কোণ কোষের কাজ। এটা হচ্ছে এক ধরনের স্নায়ু, ঠিক আছে। রড কোষ, রড স্নায়ু এবং কোণ স্নায়ু যেটা আছে সেগুলোর মাধ্যমে। এবার আসো চোখের একদম বাইরের দিকে যে অংশটা আমরা দেখতেছি, এই অংশের নাম হচ্ছে কর্নিয়া। এই যে এই অংশটার নামই হচ্ছে কর্নিয়া। কথা বুঝে গেছে। এই অংশটার নাম হচ্ছে কর্নিয়া। কর্নিয়ার ভিতরে একটা লেন্স থাকে, লেন্সের মাঝখানে চোখে তুমি তাকাইলে ভালো করে বুঝবা, চোখের মাঝখানে ছোট একটা ছিদ্র থাকে, সেটার নামই হচ্ছে পিউপিল। একদম ছোট ছিদ্র বা তারারন্ধ্র যেটা থাকে সেটার নামে হচ্ছে কি, পিউপিল। এরপরে হচ্ছে কৃষ্ণমণ্ডল। চোখের ঠিক পিছনের দিকে ভিতরে যে অংশটা আছে এটাকে বলা হয় কৃষ্ণমণ্ডল। কৃষ্ণমণ্ডলটা একটু কালো টাইপের। তোমরা মাছের চোখ যদি দেখো তাহলে খুব সহজে বুঝবা মাছের ভিতরের অংশটা কিন্তু কালো, ঠিক আছে। চোখের পিছনের অংশটা হচ্ছে কালো, এটাকে বলা হয় কৃষ্ণমণ্ডল। কৃষ্ণমণ্ডলের পিছনে থাকে হচ্ছে যেখানে রড কোষ এবং কোণ কোষ, যেখানে এসে কোনো বস্তু থেকে আলোক রশ্মি এসে যে আমাদের চোখে যদি পড়ে, যে বিন্দুতে এসে মিলিত হয়, এই অংশটার নামটাকে বলা হয় রেটিনা। এটা হচ্ছে এই স্বচ্ছ গোলাপি টাইপের,
একটা বস্তু থেকে আলোক রশ্মি এসে আমার চোখে যদি পড়ে, ঠিক আছে, তখন আমরা বস্তুটা কী করতে পারবো, দেখতে পাবো। ঠিক আছে, এখান থেকে এসে পড়বে, ঠিক এখানে মিলিত হবে। কথা বোঝা গেছে? এখান থেকে আপতিত হয়ে ঠিক এখানে মিলিত হবে, তখন আমরা বস্তুটা কী করতে পারবো, দেখতে পারবো। এই জিনিসটার কাজই কোথায় এসে মিলিত হয়, সেটা হচ্ছে রেটিনাতে। রেটিনার বর্ণ কি, ঈশ্বর স্বচ্ছ গোলাপি। এরপরে আসো, এরপর হচ্ছে আইরিশ। আইরিশটা কি, আমাদের চোখের যে মাছ উপরে যে কালো অংশটা দেখতেছে তো বড়, ঠিক আছে না, বড় কালো অংশটা, এই বড় অংশটার নামই হচ্ছে আইরিশ। ঠিক আছে, আইরিশের কাজ হচ্ছে চোখকে বড় বা ছোটো করতে সাহায্য করা। ঠিক আছে, ওখানে ভালো করে তাকালে দেখবে যে এরকম দাগ দাগ কাটা কাটা কতটা রেখা দেখা যায়, এরকম 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 এরকম। এগুলো সংকোচন প্রসারণের ফলে আমরা জিনিসটাকে স্পষ্ট দেখতে পাই। দূরে জিনিস দেখার জন্য আমরা দেখি, অথবা এমনি দেখি, বড় করে দেখি, ছোটো করে দেখি, সম্পূর্ণ হচ্ছে আইরিশের কাজ। ঠিক আছে, চোখের মনে তো বললাম। এবার আসো, এখানে একটা লেন্স থাকে, সেটা হচ্ছে উত্তর লেন্স। এখানে যে লেন্সটা থাকবে, এই লেন্সের নাম হচ্ছে উত্তর লেন্স। উত্তর লেন্সের কাজ হচ্ছে একটা অবাস্তব বিম্ব গঠিত করা, অবাস্তব এবং উল্টা বিম্ব গঠিত করা। ঠিক আছে, অবাস্তব বলতে বাস্তব বিম্ব গঠিত হবে। ঠিক আছে, এই লেন্সের কাজ হচ্ছে আলোক রশ্মি এসে এই লেন্সের মধ্যে পড়বে, তখন জিনিসটা কি হবে, একটা বাস্তব বিম্ব গঠিত হবে। এখন এই যে কর্নিয়া, এটাকে বলা হচ্ছে কি কর্নিয়া, এবং কর্নিয়া এবং লেন্সের মাঝখানে এই যে ফাঁকা অংশ, আমি একটু কালার পেন দিয়ে মার্কিং করি, এই যে খালি অংশ, এই খালি অংশটাকে বলা হয় একিউয়াস হিউমার। এই অংশটার নাম কি বলা হবে, একিউয়াস হিউমার। রেটিনা এবং ল্যান্সের মধ্যবর্তী যে খালি অংশ যেটা দেখা যাচ্ছে, এই অংশটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। মনে থাকবে একদম ভিতরে যেটা, সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, এবং ল্যান্স এবং কর্নিয়ার সামনের যে অংশটা, সেটাকে বলে একিউয়াস হিউমার। এই একিউয়াস হিউমার, ল্যান্স এবং ভিট্রিয়াস হিউমার তিনটা একসাথে উত্তর লেন্সের ন্যায় কাজ করে। এই উত্তর লেন্সের ন্যায় বলতে এটা সবচেয়ে বেশি ক্লিয়ার হবে তোমরা যখন ক্লাস 9-10 উঠবা, তখন আরও আশা করি ইজিলি বুঝবা। ঠিক আছে, এটা হচ্ছে চোখকে ভালো রাখার উপর আমরা সবাই জানি, চোখে নিয়মিত পানি দিতে হবে। তারপরে হচ্ছে চোখে যেন ময়লা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, চোখে হাত দেওয়া যাবে না। এছাড়া আছে চোখের মধ্যে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর হচ্ছে নিয়মিত সবুজ শাকসবজি খেতে হবে, সূর্যের আলো এবং সবুজ জিনিসপত্র দেখতে, গাছপালা দেখতে হবে, তাহলে আমরা জিনিসগুলো কী দেখবো, আরও অনেক কী দেখবো, পরিষ্কার দেখবো এবং চোখ ভালো থাকবে। এখন এই যে একটা ক্যামেরা, এটা কি একটা ক্যামেরা বা আলোকগ্রাহী চিত্র ক্যামেরা বলা হয়। এই আলোকগ্রাহী যন্ত্রের প্লেটের নাম, এই প্লেটের উপর গ্রহণ করা হয়, এটা একটা প্লেট বা ফিল্ম বলা হয়। ঠিক আছে, এখানে একটা বস্তু রাখলাম, আলোক রশ্মি গিয়ে ঠিক এই শাটারের মধ্যে পড়ে, শাটার থেকে গিয়ে কোথায় গিয়ে পড়ে, আমার এই বিম্বটা গঠিত হয় এবং ফিল্মের মধ্যে পড়ে, ফলে জিনিসটা একটা ছবি ওঠে। এটা হচ্ছে আগেকার যুগের ক্যামেরা। যদি এখন নেগেটিভ আছে এক ধরনের, তোমরা আসলে কতটুকু জানো আমি জানি না, তুমি নেটের মধ্যে সার্চ দেবা। ঠিক আছে, ফটোগ্রাফিক নেগেটিভ লিখে সার্চ দিলে কিছু নেগেটিভ আসবে, দেখবা সেগুলো হচ্ছে অস্বচ্ছ টাইপের, একটু নেগেটিভ দেখায়। ঠিক আছে, ওরকম একটা লেন্সের কয়টা অংশ থাকে, বিভিন্ন অংশ থাকে। একটা হচ্ছে ক্যামেরার বাক্স, এটা পুরোটাই হচ্ছে ক্যামেরার বাক্স, এটা পুরোটাই কি একটা ক্যামেরার বাক্স থাকে। এরপর হচ্ছে ক্যামেরা একটা লেন্স থাকে, এটা হচ্ছে ক্যামেরার লেন্স। আমরা সবাই চিনি নর্মাল ডিএসএলআর ক্যামেরা, সামনে যে একটা গোল একটা জিনিস থাকে, আমাদের নর্মাল মোবাইলে থাকে ক্যামেরার লেন্স। এটাকে এই যে দেখতেছো, এটাকে বলা হয় ক্যামেরার লেন্স, যেটা আমরা দেখতেছি। ঠিক আছে, এই ক্যামেরাটা যেটা উপর বসছে সেটাকে বলা হয় ক্যামেরার বাক্স বা ডায়াফ্রাম বলা হয়। ক্যামেরার বাক্স বা কি বলা হবে, ডায়াফ্রাম বলা হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে রন্ধ্র বা ছিদ্র যেটাকে বলা হয়। ঠিক আছে, রন্ধ্র বা ছিদ্র বলা হয়। এরপর একটা শাটার থাকে, শাটারের কাজ হচ্ছে সেখান দিয়ে আলোক রশ্মি ঢোকার সময় ঢুকতে দেওয়া এবং ঠাস করে বন্ধ করে ফেলা। শাটারের কাজটা হচ্ছে ঢোকার সময় ঢুকবে, ঠাস করে বন্ধ করে। যে আমার চোখ পলক ফেলতেছে, এটা হচ্ছে শাটার মতো কাজ করে। কথা বুঝে গেছে? যখন ঢোকার সময় স্বল্প সময় যদি খুলবে, আলোক রশ্মি ঢোকার সাথে এটা কী করবে, বন্ধ করে দিবে। এটার নাম হচ্ছে কি শাটার। আমরা চোখটি মারি, এটা হচ্ছে শাটার মারা। কথা বুঝে গেছে? এরপর হচ্ছে আলোকচিত্রগ্রাহী প্লেট, এটা হচ্ছে আলোকচিত্রগ্রাহী প্লেট এবং একটা কি থাকবে, স্লাইড থাকবে, যে স্লাইডের মধ্যে এটা এসে পড়বে। ক্লিয়ার? এখন আমি যদি বলি এটা হচ্ছে কি, মনে করুন ছবি তোলার পূর্বে একটা ক্যামেরার সামনে একটা পিকিউ, একটা লক্ষ্যবস্তু রাখলাম। ঠিক আছে, এবং লক্ষ্যবস্তু রাখার পরে এখন ক্যামেরাটিকে যতটুকু বিম্বের দৈর্ঘ্য নেওয়া দরকার, মনে করেন আমি পাসপোর্ট সাইজ নিলে এতটুকু। ঠিক আছে, আমি যদি শুধু যেটুকু পুরোটা নিতে, পুরোটা কতটুকু নেবো সেটা আগে অ্যাডজাস্ট করে নিবো। যেমন আমার বোর্ডটা যতটুকু, আমি ততটুকু কিন্তু নিচ্ছি। দূরে নিয়ে গেলে আমার পিছনের যে ব্লু কালার যে এই পর্দা যেটা সেটা দেখা যাবে, ওই কোণা দিয়ে দেখা যাচ্ছে, দেখছো ব্লু কালার পর্দা, ওটা দেখা যাবে।
ঠিক আছে, এই জন্য অ্যাডজাস্ট করতে হয় ফার্স্ট টাইম। আমি আসলে প্রথমে অ্যাডজাস্ট ছিল, যখন তোমার একটা জিনিস দেখাচ্ছিলাম কয়েনটা উপর দিয়ে উঠে আসে, ওটা দেখানোর জন্য আসলে নড়ে গেছে। ঠিক আছে, এটা থাকে। তারপরে হচ্ছে এখানে আমি যখন দিব তখন এই জায়গায় এসে একটা বিম্ব করতে হবে। বিম্বটা হচ্ছে বাস্তব বিম্ব, মনে রাখবা বাস্তব বিম্ব সবসময় উল্টা হবে। বাস্তব বিম্ব সবসময় কী হবে? উল্টা হবে। তার মানে আমরা চোখ দিয়ে যা দেখি, আমাদের রেটিনাতে যেটা পড়ে সেটা হচ্ছে উল্টা বিম্ব। তার মানে আমি একটা জিনিসকে যখন দেখতেছি তখন জিনিসটা আসলে উল্টা হয়, চোখ কী করে? উল্টা নেয়। কিন্তু মস্তিষ্কে যেতে যেতে সেটা স্বয়ংক্রিয়ভাবে আবার সোজা হয়ে যায়, ফলে জিনিসটাকে আমরা সোজাই দেখি। বোঝা গেছে? মস্তিষ্কে যেতে সেই জিনিসটা আবার কী হয়ে যায়? সোজা হয়ে যায়, ফলে জিনিসটা আমরা কী দেখি? সোজাই দেখি। ঠিক আছে, জিনিসগুলো যা হচ্ছে স্নায়ুর সাহায্যে, ঠিক আছে, নার্ভ যেগুলো আছে এই নার্ভের সাহায্যে যায়। এখন ডায়াফ্রামের সাহায্যে প্রতিবিম্বের প্রয়োজনীয় উজ্জ্বল করা হয়। আমরা জানি যে ব্রাইটনেস বাড়ানো যায়, কমানো যায়। এরপর একটা ঘষা কাচের পর্দা শাটার বন্ধ করা হয়, ওই স্থান দিয়ে চিত্রগ্রাহী প্লেট শো স্লাইড বসানো থাকে। এটা হচ্ছে প্লেট শো স্লাইড। এটা প্লেট শো কি একটা স্লাইড বসানো থাকে, এটা প্লেট, এটা হচ্ছে কি স্লাইড। ঠিক আছে, আর এটা হচ্ছে শাটার। ঠিক আছে, যেখানে আলো ঢুকবে, ঢুকে বন্ধ হয়ে যাবে। কথা বুঝে গেছে? তাহলে এখন এখানে কি বলছে? এখন শাটারের ঢাকনা সরিয়ে শাটার এবং ডায়াফ্রামের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট সময় আলোক চিত্রগ্রাহী প্লেটের উপর আপতিত করে পুনরায় ডায়াফ্রামটা কী করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। মানে যে রন্ধ্র বা ছিদ্র যেটা আছে সেটা কিছুক্ষণ খুলবে, খুলে ঠাস করে অফ করে দেবে। কথা বুঝে গেছে? খুলবে, খুলে আবার কী করে দেবে? অফ করে দেবে। এই যে মুহূর্তের মধ্যে এটা ঢুকলো, আলোক রশ্মি এখানে ঢুকবে, ঢুকে এখান থেকে এখানে পড়বে, এই জায়গাটা পড়ার সাথে জিনিসটা কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই আপতিত আলোক রশ্মি প্লেটের রূপার দ্রবণে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। কথা বোঝা গেছে? এই যে এখন যেটা করছে সেটা আসলে একটা রূপার দ্রবণের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে। এবার স্লাইডের মুখের ঢাকনা বন্ধ করে অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়। এটা যখন নেগেটিভ যখন থাকে, নেগেটিভটাকে অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়। অন্ধকার ঘরে নিয়ে গিয়ে সেটাকে একটা আলোক রশ্মি স্লাইড থেকে বের করে ডেভেলপার নামক এক ধরনের রাসায়নিক পদার্থে ডুবিয়ে রাখা হয়। এই রাসায়নিক পদার্থ হচ্ছে সিলভার হ্যালাইড। সিলভার হ্যালাইড ডেভেলপার বিজারণের মাধ্যমে ধাতব রৌপ্যে পরিণত হয়। লক্ষ্যবস্তু যত বেশি উজ্জ্বল হবে তত বেশি আলোক রশ্মি সেখানে জমা হবে। একটা নেগেটিভ মনে করলাম, আলোক রশ্মি যতটুকু পড়বে সেখানে বেশি জমা হবে। মনে করলাম এখানে পড়তেছে, এখানে রৌপ্যগুলো বেশি জমা হবে। আমার পিছনে পড়তেছে, পিছনের মধ্যে রৌপ্যগুলো জমা হবে। কালো অংশের মধ্যে পড়তেছে না, চুলের মধ্যে পড়তেছে না। দ্যাট মিনস চুলের মধ্যে কোনো ধরনের রৌপ্য জমা হবে না। ঠিক ততটুকু পরিমাণ রৌপ্যেরগুলো কী হবে? জমা হবে। এভাবে হতে হতে এক সময় সম্পূর্ণ তত বেশি এবং তত বেশি কী দেখাবে? ওই জিনিসটা তত বেশি কী দেখাবে? কালো দেখাবে। এবং যে কালো সাদা সাদা যেখানে জমা হচ্ছে না, এই যে চুলে জমা হবে না, চুলের অংশগুলো কী দেখাবে? আমার সাদা দেখাবে। তার মানে কালো অংশগুলোতে সাদা দেখাবে, এবং আর যেখানে সাদা অংশ, যেখানে আলো বেশি পড়তেছে, ওইসব জায়গায় কী দেখাবে? কালো দেখাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার নেগেটিভ বলা হয়। এরপরে এই প্লেটটিকে পানিতে ধুয়ে এক ধরনের হাইপো আছে সোডিয়াম থাইসালফেট নামক দ্রবণের মধ্যে ডুবানো হয়। ঠিক আছে, এই সম্পর্কে একটা ভিডিও আমি নেক্সট ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আপলোড দেওয়ার চেষ্টা করব, কীভাবে নেগেটিভকে পরিষ্কার করা হয়। তোমরা প্রত্যেকে আমার সাথেই থাকবা। এভাবে একটা নেগেটিভ পাওয়া যায়, যখন ধোয়া যখন হবে তখন একটা নেগেটিভ পাওয়া যায়। আমি চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদেরকে পারলে এই ভিডিওটিতে দিব। ঠিক আছে, কীভাবে একটা নেগেটিভ পাওয়া যায় সেটা দেখানোর চেষ্টা করবো, অথবা পরবর্তী কোনো ভিডিও নেগেটিভ থেকে পজিটিভ মুদ্রা হাইলাইটের সাহায্যে এরপরে ডুবিয়ে এভাবে কী করা হয়? নেগেটিভ থেকে পরিষ্কার করা হয়। ঠিক আছে, এরপরে অন্য একটা কাগজের মধ্যে সেগুলো কী দেওয়া হয়? প্রিন্ট দেওয়া হয়। প্রিন্ট দেওয়াটা একটা চমকপ্রদ জিনিস, সেটা আমি দেখাবো ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাস। এই ক্লাসে আসলে সম্ভব না। ঠিক আছে, আসো ক্যামেরার সাথে চোখের তুলনা, এটা এবং এটার মধ্যে তুলনাটা কী? ঠিক আছে, এখানে শুধুমাত্র একটা লেন্স উত্তর লেন্সের ন্যায় কাজ করে, কিন্তু এখানের মধ্যে দেখো অ্যাকিওসিমার লেন্স এবং ভিট্রিয়াসিমার সম্পূর্ণ সব কিছুটাই কী হিসেবে কাজ করে? লেন্সের ন্যায় কাজ করে। আমাদের এখানে কালো একটা অংশ থাকে, আর এখানে থাকে কি? কৃষ্ণমণ্ডল। কথা বোঝা গেছে? একটি রুদ্র আলোক প্রকোষ্ঠ থাকে যা কালো রঙে সজ্জিত থাকে, যেখানে আলো কী হয় না? প্রতিফলন হয় না। আমরা জানি কালো রঙের মধ্যে আলো প্রতিফলিত হয় না। ঠিক আছে, আর ওখানে চোখের মধ্যে থাকে কি? কৃষ্ণ প্রাচীর বা কৃষ্ণমণ্ডল থাকে। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে শাটারের লেন্সের মুখ যে কোনো সময়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য খোলা বন্ধ করা যায়, আর আমরা চোখের পাতার সাহায্যে যে কোনো সময় এটাকে কী করতে পারি? খোলা, সবসময় খোলা রাখা যায়, যে কোনো সময় বন্ধ বা খুলতে পারি। ঠিক আছে, ডায়াফ্রামের ছিদ্র বড় বা ছোট করে লেন্সের জিনিসগুলোকে বড় বা ছোট করা হয়। দেখবা এখন যাদের ডুয়েল ক্যামেরা যারা আছে পিছনের দিকে সামনের দিকে ডুয়েল ক্যামেরা, একটা ক্যামেরা দেখবে বড়, একটা ক্যামেরা দেখবে ছোট।
যেটা বড় ক্যামেরা সেটা আসলে সামনে থেকে ফোকাস করে, আর যেটা ছোট ক্যামেরা সেটা দূর থেকে ফোকাস করে, দেখলেই বুঝবা। ঠিক আছে। আর চোখের মধ্যে আমাদের তো বললাম আমাদের যে কর্নিয়া আসছে এবং আইরিশ আছে, কর্নিয়া এবং আইরিশ এই জিনিসগুলো আসলে কি করে, আমাদের জিনিসটাকে বড় এবং ছোট করতে সাহায্য করে। চোখটাকে এমনি করলে দেখবা যে জিনিসটা বড় হয়ে যাচ্ছে, আবার যদি এমনি যদি করে দেখবা যে জিনিসটা ছোট হয়ে যাচ্ছে এবং তীক্ষ্ণভাবে দেখে আমরা। ঠিক আছে। একটি লেন্সের নির্দিষ্ট ফোকাস দূরত্ব আছে, কিন্তু চোখের কোনো নির্দিষ্ট ফোকাস দূরত্ব নাই, সেটা পেশির মাধ্যমে দেখতে পারি আমরা। এই জন্যে আমরা চোখ থেকে দূরে একটা প্লেনকে খুব সহজে পরিষ্কার দেখতে পারলেও ক্যামেরাতে একটা প্লেন এত সহজে পরিষ্কার দেখা যায় না। দ্যাট মিনস ক্যামেরার মধ্যে ফোকাস দূরত্ব কিন্তু নির্দিষ্ট। আমরা সাধারণত অত্যাধুনিক ক্যামেরা আছে, অত্যাধুনিক ক্যামেরা থাকলেও চোখের মতো ক্যামেরা আর নাই। ঠিক আছে। এরপর এটি অভিসারী লেন্সের প্রতিবিম্ব গঠন করে। আমি তো বললামই এটা হচ্ছে লেন্সটা অভিসারী লেন্স বা উত্তর লেন্স যেটাকে বলা হয়। তোমাদের বইতে অভিসারী লেন্স লেখা আছে, তোমরা একটু কষ্ট করে উত্তর লেন্সও লিখবা। আর এই ক্ষেত্রে একিউয়াস হিউমার লেন্স এবং ভিট্রিয়াস হিউমার সম্পূর্ণ একসাথে উত্তর লেন্সের ন্যায় কাজ করে। এবং সর্বশেষ হচ্ছে অবশ্যই আলোকঘাই চিত্রের মধ্যে যে বিম্বটা হবে সেটা অবশ্যই বাস্তব হবে। বাস্তব বিম্ব আমি বলছি সবসময় উল্টো হবে এবং বিম্বটা একটু খাটো হবে এবং ছোট হবে। বিম্বটা এবং খাটো হবে এবং ছোট হবে। ঠিক আছে। আর এখানে ক্ষেত্রে রেটিনার মধ্যে এসে পড়বে এবং আলো সুবেদী অক্ষিপটে লক্ষ্যবস্তু কী পাবো, বাস্তব, উল্টা এবং খাটো বিম্ব পাওয়া যাবে। এটাই হচ্ছে আমার এই চ্যাপ্টার। এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি যে ইম্পর্ট্যান্ট টপিকস যেগুলো আছে সেটা হচ্ছে 1 নাম্বার আলোর প্রতিসরণ কাকে বলে, 2 নাম্বার আলোর প্রতিসরণের নিয়ম। আলোর প্রতিসরণ নিয়মটা আমি বলছি যখন হালকা থেকে ঘনতে যাবে তখন অবিলম্বের দিকে সরে আসবে, যখন ঘন থেকে হালকাতে যখন যাবে তখন অবিলম্বের দূরে সরে যাবে। ঠিক আছে। বাস্তব পদার্থ আমি বললাম, বাস্তব পদার্থে পেন্সিল বাঁকা দেখা যায় কেন, 1 নাম্বার। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে একটা কয়েনকে উপর দিকে ঘুটে আসতে দেখা যায় কেন, বইয়ের মধ্যে অনেক কিছুই লেখা আছে, তোমরা সুন্দর মতো গুছিয়ে লিখবা। আলোক রশ্মি যখন আমরা জানি এইটা ঘটে হচ্ছে আলোর প্রতিসরণের কারণে। আমরা জানি কয়েনটা আছে ঘন মাধ্যমে, আমাদের চোখ আছে হালকার মাধ্যমে। কয়েন থেকে আলোক রশ্মি যখন এসে আমাদের চোখে যখন পড়ে তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়, ফলে জিনিসটাকে আমরা কি দেখি, বড় দেখি এবং উপরে উঠে আসছে বলে মনে হয়। এটা হচ্ছে আলো প্রতিসরণের ঘটনা। এরপরেও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা ক্রান্তিকোণ তো বলছে, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে বলা হয় ক্রান্তিকোণ। এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলা হবে, আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে তীর্যভাবে আপতিত হওয়ার সময় যদি আপতন কোণের মান যদি ক্রান্তিকোণ থেকে বড় যদি হয় তো তবে ওই কোণকে কি বলা হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হবে। সুন্দর মতো সংজ্ঞাগুলো আমি যেভাবে বলতেছি ওই লিখে ফেলবা। অপটিক্যাল ফাইবার সরু একটি কাচের তন্তু যার মধ্যে আলোক রশ্মির পুনঃ কী ঘটে, প্রতিফলন ঘটে, যার ফলে খুব সহজেই কোনো ধরনের পরিবর্তন ছাড়াই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দূর বিদেশের মধ্যে খুব সহজেই আমরা তথ্যগুলো কী করতে পারি, প্রচার করতে পারি। ঠিক আছে, পাঠাতে পারি, যার ফলে খুব সহজেই একটা কোনো ধরনের পরিবর্তন ঘটে না এখানে। ঠিক আছে। হয়তো আমি ভয়েস যেটা দিচ্ছি সেটা তোমাদের কাছে যে যাচ্ছে সেটাও কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যাচ্ছে। চোখ এবং ক্যামেরা তো বললাম। ঠিক আছে। এবং পার্থক্যটা আমি বললামই, পার্থক্য বইতেও আছে, তোমরা বই থেকে কয়েকটা শিখে নিবা, তেমন একটা শিখতে হবে না। এটা একটু কম ইম্পর্টেন্ট। বিশেষ করে ক্যামেরাটা, এটা আগের যুগের ক্যামেরা, বর্তমান যুগের ক্যামেরা একটু আধুনিক। ঠিক আছে। এই জন্য ক্যামেরার যে ওই হ্যালাইট, সিলভার হ্যালাইট বললাম, এরপর হচ্ছে সোডিয়াম থাইওসালফেট যেগুলো বললাম, এগুলো শিখতে হবে না, এগুলো একটু রিডিং করবা, জাস্ট বেসিকটা ক্লিয়ার রাখবা। এই চ্যাপ্টারের সবচেয়ে মূল কথা হচ্ছে বেসিক ক্লিয়ার রাখা। প্রত্যেকে ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।